আপনারা যারা আমাদের পর্বগুলো প্রত্যেক দিন দেখেন, আমাদের কাজের পাশে থাকেন, আমাদের পছন্দ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্বে যা যা আমরা বলি সেগুলো শোনেন, সেগুলো নিজেদের মতো করে মূল্যায়ন করেন, নিজেদের মত প্রকাশ করেন, তারা তো এই কথাগুলো সকলে জানেনই। কিন্তু একদল মানুষ আছেন, একদল স্তাবক আছেন, যারা আমরা যে খবর পরিবেশন করি, যে বিশ্লেষণ করি, সেগুলো শোনার পর বলেন নিরপেক্ষতা বাদ দিন, নিরপেক্ষতার সঙ্গে আপনাকে খবর করতে হবে না, আপনি বরং নিজের মতামতটা বলুন তো। এই যেমন আমরা যখন বলেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরীর জীবনের এটা সব থেকে কঠিন লড়াই হতে চলেছে, যখন বলেছিলাম দিলীপ ঘোষ আর কীর্তি আজাদের মধ্যে যে কোনো একজনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার লড়াই এটা হতে চলেছে, যখন বলেছিলাম দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে আনা হলো অথচ সেই মেদিনীপুরেই অগ্নিমিত্রা পাল বলছেন তিনি ডাবল মার্জিনে জিতবেন, এটা কি করে সম্ভব হতে পারে, আমরা যখন বলেছিলাম শ্রীরামপুরে দীপশিতা ধরের জেতার সম্ভাবনা অত্যন্ত কম, যখন আমরা বলেছিলাম এক্সিট পোলকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, একটু নিজের মতামতটা নিজে তৈরি করুন সবটা দেখার পরে, যখন বলেছিলাম সন্দেশখালী বা দুর্নীতি নির্বাচনী ইস্যুতে পরিণত হয়নি, যখন আমরা বলেছিলাম যে সন্দেশখালীতে রেখা পাত্রকে এই যে প্রার্থী করা হলো, বলির পাঠা করে তাকে যে সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, ইউজ অ্যান্ড থ্রো অগ্নিজেল পেনের মতো তাকে ব্যবহার করা হবে না তো, এই যে রেখা পাত্রকে সামনে দাঁড় করানো হলো এটাও কিন্তু নারী সম্মানের বিরুদ্ধে যায়, যখন আমরা বলেছিলাম বাঁকুড়ায় সুভাষ সরকার নিজের দলের মধ্যে থেকেই প্রচন্ড বিদ্রোহ এবং বিরোধিতার সম্মুখীন হয়েছেন, তখন এই কথাগুলো শুনে যারা যারা ওই যে দলকে পছন্দ করেন না সেই দলের দালাল হিসেবে আমাদের দাগিয়ে দিয়েছিলেন, কারণ তাদের মতামতের সঙ্গে আমাদের নিরপেক্ষ বিশ্লেষণ মেলেনি। এবং তারা বলেছেন বারবার নিরপেক্ষতা ছাড়ুন, সবার কথা নিরপেক্ষতার সঙ্গে বলতে হবে না, আপনি নিজের মতামতটা বলুন। আজ তাই একটা অন্যরকম চেষ্টা করছি, আমাদের মতামতটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, তবে নিরপেক্ষতা বাদ দিয়ে একেবারেই নয়, কারণ নিরপেক্ষতার সঙ্গে খবর বলাটাই সাংবাদিকতা, নিজের মতামত সামনে রাখা সাংবাদিকতার এথিক্সের বিরুদ্ধে যায়। তাও আজ আমার মতামত আপনাদের সামনে রাখছি নিরপেক্ষতার সঙ্গে, দেখুন কতটা আপনাদের সেটা পছন্দ হয়। পশ্চিমবঙ্গের মানুষজন ভাতার কাছে বিকিয়ে গেল গো, পশ্চিমবঙ্গের মানুষজন সন্দেশখালী বুঝলো না, দুর্নীতি বুঝলো না, পশ্চিমবঙ্গের মানুষজন প্রতিবাদ করলো না অন্যায়ের, পশ্চিমবঙ্গের মানুষজন সবটাই বোঝেন, সবটাই জানেন এবং তারপর নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় তারা নিজেরা দেন। সন্দেশখালী এবং দুর্নীতি পশ্চিমবঙ্গে নির্বাচনী ইস্যু হয়নি, ঠিক যেভাবে প্রধানমন্ত্রী যখন বলেছিলেন মুসলিমরা হিন্দুদের মঙ্গলসূত্র কেড়ে নেবেন, কিংবা যখন ইলেকটোরাল বন্ডসের খবর সামনে এসেছিল সেগুলো যেমন নির্বাচনী ইস্যু হতে পারেনি, তেমনি বাংলার বুকে দুর্নীতি বা সন্দেশখালীও আনফর্চুনেটলি নির্বাচনী ইস্যু হয়নি। এখন আপনার যদি প্রশ্ন এটা হয় যে তৃণমূল কংগ্রেসকে কেন মানুষ ভোট দিচ্ছেন, তাহলে তো আপনাকে বাইরে বেরিয়ে গিয়ে চারজনকে কনভিন্স করতে হবে যে আপনি অন্যদিকে ভোটটা দিন, সেটাও আপনি করবেন না, আবার তারপর নির্বাচনের শেষে ফলাফল বেরোনোর পরে বলবেন বিজেপিকে কেন মানুষ ভোট দিল না, বামেদের কেন মানুষ বুঝলো না বলে কান্নাকাটি করবেন। এটা কি হতে পারে বলুন তো? পশ্চাৎপক্কতা তখনই ভালো লাগে যখন তার পেছনে যুক্তি থাকে, আবেগ দিয়ে নির্বাচন হয়নি, নির্বাচন হয় না। যারা তাত্ত্বিক আলোচনায় নির্বাচনকে মাপেন তারা ঠিক সেইখানটাতেই আটকে থাকেন। তবে বিষয়টা হচ্ছে যারা বাজার গরম করেছিলেন তাদের নিয়েও দুটো কথা তো বলার দরকার রয়েছে। যেমন এই বাংলার বুকে এক খুড়ো আছেন, তিনি সকাল বিকেল গোপন সূত্রে নানা রকম খবর পান, কানে কানে ফিসফিস করে সকালবেলা উঠেই বা গভীর রাতে আইএএস আইপিএস অফিসাররা তাকে নানা রকম খবর শুনিয়ে যান। এত সঠিক খবর গোপন সূত্রে যদি তিনি পাবেনই, তাহলে নিজেই তো তিনি ভোটে জিততে পারতেন, সেটা কেন হলো না বলুন তো? কিন্তু তারপরেও তিনি গোপন সূত্রের খবর বলা একেবারেই থামান না, এবং ব্যাপারটা হচ্ছে পড়া ধরতে গেলে তো প্রথমেই ফেল করবেন, কিন্তু তারপরেও চ্যাটাং চ্যাটাং কথা বলবেন, বলবেন সাংবাদিকতা করছেন অথচ এথিক্সের ধারও ধারবেন না। এই অসভ্যতামি কতদিন চলতে পারে বলুন তো? আবার কিছু বিশ্লেষক আছেন 42 দিনও হয়নি রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করেছেন, 42টা আসনে কে জিতবেন আর কে জিতবেন না তার প্রেডিকশন সামনে নিয়ে চলে এসেছেন। আচ্ছা, কে বলে দিল বলুন তো? প্রশান্ত কিশোর ফোন করেছিলেন নাকি? এবং তারপর প্রেডিকশন না মেলার পরে বলছেন ওমা আমারটা মেলেনি তো কি হয়েছে, বাকি 20 জনেরটাও তো ভুল হয়েছে। সাংবাদিক নিজেকে যিনি বলেন তিনি ওই রাজনৈতিক নেতানেত্রীদের মতো কথা বলছেন, ওমা বাম জমানায় হয়েছে তাহলে শুধু তৃণমূলকে দোষ দেবে কেন, কংগ্রেসের জমানায় হয়েছে তাহলে শুধু বাম জমানাকে দোষ দেবে কেন, সেই রকমই ব্যাপার আর কি। দেখুন, একটা কথা স্পষ্ট করে বোঝার দরকার আছে, শাসকের বিরোধিতা করা মানে বিরোধীদের সুতলায় গিয়ে বসে পড়া নয়, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যেমন একজন আছেন যিনি দিন রাত মানুষকে মুরগি বানান, শাসক দল তাকে একবার খোঁচা দিয়েছিল, শাসক দল আমাকেও খোঁচা দিয়েছে,
কেস লড়েছি, আদালতে বুঝে নিয়েছি। কোনো লিগাল সেলের আইনজীবী আমার কেসটা দেখেননি, নিজের পয়সায় নিজে এই কেসটা লড়ে নিয়েছি এবং আমার পাশে সেই সময় এসে দাঁড়িয়েছিলেন, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার দর্শকরা। কথাটা আছেই তো, যে যার খাবে নুন সেই তার গাবে গুণ, সেরকমই ব্যাপার। আমি আপনাদের নুন খেয়েছি, আপনাদের কথা আমাকে বলতেই হবে, আমি দায়বদ্ধ। আর অন্যরা যাদের কথা বলছেন সেখানে কে কার নুন খেয়েছেন সে তো খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। যাই হোক, সেখানে আবার অদ্ভুত অদ্ভুত বিশ্লেষণও সামনে আসে। যেমন একজন বলছেন, প্রশ্ন তুলছেন যে আচ্ছা, এই যে দেখুন বিজেপির যে গড় তমলুক আর কাঁথি, সেখানে কিন্তু তৃণমূল ঢুকতে পারলো না। এই প্রশ্নটা উঠেছিল কখন যে তৃণমূল ওই গড়গুলোয় ঢুকবে কি ঢুকবে না। এইরকম হলে তো উল্টো দিক থেকে যুক্তি এটাও বলা যায় যে দেখেছেন তৃণমূল কংগ্রেসের গড় কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণ, বিজেপি কিন্তু সেখানে ঢুকতে পারলো না। প্রশ্ন তো এটা ছিলই না, প্রশ্ন ছিল দুজনের ঘাঁটি হিসেবে পরিচিত জায়গায় কতটা ভোট শেয়ার বাড়াতে পারবেন, কেউ সেখান থেকে এক চুল হলেও নিজেদের দিকে ঘোরাতে পারবেন কিনা, সেখানে কে কতটা সফল হলো সেই আলোচনাটা একটু করুন তো দেখি, সৎসাহস থাকলে। অদ্ভুত বিশ্লেষণ তারা করেন বটে, বলেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনারাই বলুন তাহলে আপনাদের মতামত, তারপর দর্শকদের মতামতটা কি হবে সেটা নিজেরাই গড়গড় করে বলে দেন। এবং বীরপুঙ্গবের এই বিশ্লেষণে আপনি দেখবেন শাসকের বিরুদ্ধে বিরোধিতা করব, শাসককে প্রশ্ন করব, করেই টুক করে প্রধান বিরোধী দলের পেছনে গিয়ে লুকিয়ে পড়ব। এই জন্যই বললাম পার্থক্যটা বোঝার দরকার আছে। শাসকের বিরোধিতা করা বা ক্ষমতাকে প্রশ্ন করা মানেই বিরোধীদের সুতলায় গিয়ে বসে পড়া নয়। এই পার্থক্য যত ভুলে যাবেন ততই কিন্তু ভুলে যাবেন যে আজ বাংলার বুকে বিরোধীদের এই যে পারফরমেন্স, সেখানে কিন্তু এই স্থাবকদেরও একটা বড় অবদান আছে। কারণ আপনি যদি কারোর খারাপ করতে চান, কাউকে ভেস্তে দিতে চান, সকাল বিকেল শুধু তার প্রশংসা করুন, সকাল বিকেল বলতে থাকুন বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, কুমিরের বাচ্চা, ছোট মোদি, ব্যাস তারপরেই দেখুন আলটিমেটলি প্রমাণ এটাই হবে যে ডেলুলু ইজ নট দ্য সালুলু। এবং এটাই প্রমাণ হবে যে আপনি মুরগি করছেন বটে, তবে পাবলিককে নয়, আপনার মালিককে। আবারও বলছি, ক্ষমতাকে প্রশ্ন আমি করে যাব, ক্ষমতা বা সরকারে যে রয়েছে তার প্রশংসা করা আমার কাজ নয়, তার বিরোধিতা করা, তাকে প্রশ্ন করা আমার কাজ, সেই জায়গার দরকার আছে। কিন্তু তাই বলে বিরোধী দলের পারফরমেন্স অত্যন্ত খারাপ, বিরোধী দল ব্যর্থ, বিরোধী দল অপদার্থ, বিরোধী দল ফাঁপা কলসি বাজে বেশি, এগুলো বলা থেকেও আমায় কেউ আটকাতে পারবে না, এগুলো বলতে আমার মুখে আটকে যাবে না। আর যারা এগুলো করছেন কি ভাবছেন বিজেপি আপনাদের কোলে বসাবে, তৃণমূল কংগ্রেস মালপোয়া খাওয়াবে? মনে রাখবেন এরা কিন্তু নিজেরটা বাদ দিয়ে আর কারুরটা বোঝে না, কারুরটা ভাবে না। আমি এই তফাৎটা টানবো, তার কারণ এরপর আবার আপনি মিথ্যে কথা বলবেন, আবার আপনি হারবেন, আর আবারও আপনি মুখ মোছার চেষ্টা করবেন। যাই হোক, ভাতার কাছে তাহলে মানুষ হেরে গেল, ভাতা নিয়েই মানুষ খুশি হয়ে গেল, এইসব কথাবার্তা না একেবারে হুলো বেড়ালের মতো যুক্তি এবং চকমকি ডায়লগ ছাড়া আর কিচ্ছু নয়। যার এখনো দাঁত গজায়নি থেকে শুরু করে যার দাঁত পড়তে চললো, সবাই মিলে বলতে শুরু করেছেন ভাতার রাজনীতি, ভাতার কাছে মানুষ হেরে গেল। প্র্যাকটিক্যাল বিষয়টা কি দেখুন, ভাতার প্রতিশ্রুতি প্রত্যেকটি রাজনৈতিক দল করেছিল, শুধু তৃণমূল কংগ্রেস নয়। এই নিয়েও আলাদা করে একটা পর্ব আমি করেছিলাম। ভাতা সিপিএমও দেবে বলেছিল, ভাতা বিজেপিও দেবে বলেছিল এবং এর থেকে অনেক বেশি দেবে বলেছিল। আপনি একদিকে ভাতার বিরোধিতা করবেন এবং বলবেন ভাতার ফলে এই রাজ্যের ওপরে ঋণের বোঝা চাপছে, এবং আরেকদিকে আপনি বলবেন আমি ক্ষমতায় এলে এর থেকে আরো বেশি ভাতা দেব। দুটো একসঙ্গে তো হতে পারে না। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী গুল দিচ্ছেন, তৃণমূল মিথ্যে কথা বলছেন, তাহলে আবার উল্টো দিকে আপনিও যদি সেই একই গুল দিতে শুরু করেন, ব্যাপারটা তো হয়ে গেল দুই গুলবাজের লড়াই। আর বামেদের গুলের কথা যদি বলেন, সে তো একেবারে মহাকাশে মহাশূন্যে চলে যায়। এবারের নির্বাচনে জেতার মূল মন্ত্র ছিল সংগঠন। বিজেপি সংগঠনের কথা যতবার হয়েছে ততবার পিছিয়েছে, বাতেলার কথা যতবার হয়েছে ততবার এগিয়েছে। আমরাও বলেছিলাম একটি পর্বে যে 2021-এ সংগঠনের ব্যর্থতা বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছিল, 2024-এ তারা সেখান থেকে সাংঘাতিক উন্নতি করে ভালো জায়গায় চলে এসেছেন। ব্যাপারটা কিন্তু তা নয়। যখনই বলা হয়েছে বিজেপি দিল্লিমুখী রাজনীতি করছে, তখন আপনারা গালাগাল দিয়েছেন। ফলাফল বেরোনোর পর এসে বলছেন আগে কেন বলেননি। এতবার উল্টাবেন না মশাই, মাছও তো ভাজার সময় এতবার উল্টানো হয় না। সন্দেশখালিতে কি হলো? সন্দেশখালিতে বিরোধীরা কি করে হেরে গেল? সন্দেশখালির এই যে মা বোনেদের ঘটনা, তা কি মানুষের প্রাণ কাঁদায়নি? সন্দেশখালি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস। করাপশন ইন বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যুস। কিন্তু নির্বাচনে সেটা ইস্যু হয়ে ওঠেনি। এই সমস্ত ঘটনার জন্য শাসক দলের লজ্জার সীমা পরিসীমা থাকার কথা নয়, তারা মঞ্চের উপরে উঠে মুখ খুলবেন সেই পরিস্থিতি তাদের থাকার কথা নয়। কিন্তু লজ্জা দিয়ে যদি নির্বাচন জেতা যেত, তাহলে তো বিজেপিকে সেই দিনও লজ্জা পেতে হতো যেদিন অর্জুন সিংকে আবার সাদরে আপনারা গ্রহণ করে নিয়ে প্রার্থী করেছিলেন। বিজেপিকে সেই দিনও লজ্জা পেতে হতো যেদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেব বলে বলেছিলেন, শুভেন্দু অধিকারী টাওয়েলে মুড়ে ওটা কি নিয়েছিলেন, সেটা টাকা না অন্য কিছু, সেটা তো খতিয়ে দেখতে হবে, এবং ক্লিন চিট দিয়ে দিয়েছিলেন একাধারে সবাইকে ওই নারদা দুর্নীতির সঙ্গে যাদের যাদের নাম জড়িয়েছিল। অর্জুন সিং হেরে গেছেন।
আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে গেছেন। তাহলে কার জন্য আপনি বেশি লজ্জা পাবেন বলুন তো? আর সন্দেশখালীতে প্রার্থীর কথা যদি বলেন, রেখা পাত্রকে বলির পাঠা করে এগিয়ে দিয়েছেন। রেখা পাত্রকে আপনারা প্রার্থী করেছিলেন সেই আবেগটাকে কাজে লাগানোর জন্য, তার দারিদ্র্যকে সকলের সামনে তুলে ধরেছিলেন। কিন্তু তখন এটা কি নিশ্চিত করেছিলেন যে এই রেখা পাত্রকে যেন অগ্নি জেলপেনের মতো নির্বাচনের পরে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া না হয়? এবং রেখা পাত্র সহ আরও বেশ কিছু মানুষ যারা সন্দেশখালীতে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করেছিলেন, তাদের ওপর, তাদের জীবন জীবিকার ওপরে যে আক্রমণ এরপরে নেমে আসবে, সেখানে তাদের পাশে গিয়ে কে দাঁড়াবে এই প্রশ্ন করেছিলেন কি? আমরা করেছিলাম সেই প্রশ্ন, এবং তখন অনেকেই অনেক রকম কথাই বলেছিলেন। এটাও নারী সম্মানের বিরুদ্ধে যায়। কি ধরনের নারী সম্মান, নারীদের কেমন মর্যাদা আপনারাই বা দিলেন? এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে উন্নততর তৃণমূল কংগ্রেস হয়ে হারানো যাবে না। সেটা হলে আপনি কাছাকাছি আসতে পারবেন, তবে জিততে পারবেন না। আর প্রার্থী বাছাই নিয়ে তো আলাদা করে একটা পর্ব হবে। এইবারে তো আসতেই হবে কিছু টক্সিক বাম সমর্থকদের কথায়। এই যে আপনারা কাল থেকে একেবারে সোশ্যাল মিডিয়া ভরিয়ে লিখতে শুরু করে দিয়েছেন, মানুষ বুঝলো না, মানুষ গণ্ডমূর্খ, মানুষ শিক্ষিত প্রার্থীকে বেছে নিল না, মানুষ আমাদের বুঝলো না। আরে মশাই, মানুষের দায়টা কি পড়েছে? মানুষ আপনার প্রেমিক না প্রেমিকা যে আপনি সকালবেলা উঠে অভিমান করে বলে দিয়েছেন যে না আমার কিছু হয়নি, আমি বলবো না, আর মানুষ সারাদিন আপনাকে জিজ্ঞেস করে যাবে, আহা বাবু বলো না তোমার কি হয়েছে, বাবু কেন তুমি বলছো না, আমি ঠিক বুঝেছি তোমার কি হয়েছে। এসব নিব্বি বিহেভিয়ার ছাড়ুন, ভোটটা দিতে যান। ফেসবুকে স্ট্যাটাস না লিখে নিজে ভোট দিন, বাইরে বেরিয়ে আরো 3 জনকে বলুন ভোটটা দিতে, সেটা করলে তো অন্তত কাজে লাগতো। সালমান খানের ডায়লগটা ভুলে গেছেন নাকি? কুরোসাওয়া দেখতে দেখতে সালমান খান দেখার আর সময় নেই এখন। 3 জনকে বলুন, সেই 3 জনকে বলুন, আরো 3 জনকে বলতে, এটা করলে তো অনেকটা কাজে দিত। এই আপনাদের মতো মানুষ সোশ্যাল মিডিয়ায় মানুষকে এমন অশ্রদ্ধা করেন, তার ফলাফলটা পেতে হয় শিক্ষিত মার্জিত ভদ্র বয়স্ক বাম সমর্থকদের, যারা বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় গিয়ে ভোটটা চান। তাদের শুনতে হয়, কাকু ফেসবুকে তো তোমরা দাঁত নখ বের করে বলছো ড্যাম ইট, আর এখানে এসে বলছো ভোট গিভ ইট, শাট ইট। এবং তারই সঙ্গে এখানে এক লাইন বলতে হবে, আজ সব থেকে বেশি যদি কারো দুঃখ হওয়ার কথা এই বাংলার বুকে, তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ 25 বছর পর তিনি হেরেছেন, কিন্তু দেয়ার ইজ গ্রেস ইন হিজ ডিফিট। অজুহাত দিচ্ছেন না, চিৎকার চেঁচামেচিও করছেন না। একসময় বুদ্ধদেব ভট্টাচার্যও হেরেছিলেন, একসময় অটল বিহারী বাজপেয়ীও হেরেছিলেন, একটা সময় সোমেন মিত্রও হেরেছিলেন, বাট দেয়ার ওয়াজ গ্রেস। এখন এই বাম নেতা নেত্রীদের হারার ফলে নব্য বাম সমর্থকরা এমন চিৎকার চেঁচামেচি, এমন মাছের বাজার তৈরি করেছেন যে মাছের বাজারের লোকজন বলছেন দাদা আপনারা বেরোন তো, আমাদের একটু শান্তি দিন। তৃণমূল কংগ্রেস কেন জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভোট পাচ্ছেন, এটাই যদি প্রশ্ন হয়, তাহলে মানুষকে কাঠগড়ায় দাঁড় করানো বন্ধ করে নিজের দলকে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করুন যে তারা ভোটটা কেন পাচ্ছে না। এবং তারই সঙ্গে বলতে হয়, পশ্চিমবঙ্গের বুকে হাওয়া বিশারদ তো প্রচুর রয়েছেন। কোন দিকে হাওয়া তারা একেবারে বুঝতে পেরে যান। একসময় বোধহয় জাহাজের মাস্তুল তৈরি করার ব্যবসা করতেন, এখন সেই খেয়ালের ঢেউতে নিজেদের নৌকা ভাসিয়ে দিচ্ছেন। এবং বিষয়টা হচ্ছে, আমি এবারে একটা জিনিস খুব বুঝতে পেরেছি, মজার জিনিস, আর সেটা হলো বিজেপিকে যারা ভোট দেন তারা বুক চিতিয়ে চিৎকার করে বলেন বিজেপিকে ভোট দিয়েছি, বামেদের যারা ভোট দেন বুক চিতিয়ে চিৎকার করে বলেন আমি বামেদের ভোট দিয়েছি, কিন্তু তৃণমূলকে যারা ভোট দেন চুপচাপ তারা সত্যিই গিয়ে ভোটটা দিয়ে দেন। এবং তার মধ্যে অনেক ছুপা বিজেপি, অনেক ছুপা বামও রয়েছে। আবার এক হুকুমুখো হ্যাংলা বলছেন এই রায় মানি না। আপনার রায় না মানা আর মানার জন্যই তো বসে রয়েছেন সবাই। আজকে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে প্রত্যেকটা দরজার সামনে একজন করে হাবিলদারকে দাঁড় করিয়ে ভোট করা হয়, তারপরেও আপনি সেই রায় মানবেন না, যদি আপনি যার পদলেহন করছেন তিনি বলেন যে না এই রায় মানা যাবে না। আচ্ছা, রায় যদি নাই মানেন, নির্বাচন কমিশনের সামনে গিয়ে ধর্নায় বসে পড়ুন না। মুখ্যমন্ত্রী বসে পড়তে পারেন, প্রধান বিরোধী দলনেতা বসে পড়তে পারেন, তাহলে আপনারই বা অসুবিধা কোথায়? আজ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস শাসক দল যে সাফল্য পেয়েছে, সেটা শাসক দলের যতটা জয়, ততটাই কিন্তু বিরোধীদের ব্যর্থতার জয়, ততটাই কিন্তু বামেদের তৃণমূলকে উপহার দেওয়া জয়, বিজেপির তৃণমূলকে উপহার দেওয়া জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করে গেছেন গোটা নির্বাচন জুড়ে, বামেরা বিজেপি সেটা কাউন্টার করতে পারেননি। এবং তারই সঙ্গে বলতে হয়, এই যে সবাই আগে জিতি পরে নীতি, এই রাজনীতির পেছনে ছুটছেন, এতে তাৎক্ষণিক মনোরঞ্জন হতে পারে, কাজের কাজ খুব একটা কিন্তু হয় না। আপনি বারবার এই কথাটা শোনেন যে ভেবে চিনতে ভোট দিন। মানুষ ভেবে চিনতে ভোট দিলে গণতন্ত্রের মান থাকে, আর মানুষ প্ররোচনায় পা দিলে গণতন্ত্রের মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আজ যে কথাগুলো বললাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ এটা মার্জিত বুদ্ধিদীপ্ত আলোচনার অংশ নয়, এটা মতামত। সাংবাদিকতায় নিজের মতামত সামনে রাখার কথা নয়, সত্যিটুকু শুধু তুলে ধরার কথা। তাই আবারও একই কথা বলছি, পরের পর্ব থেকে আবারও সেই সাংবাদিকতাই আপনারা দেখতে পাবেন, সত্যিটুকুই তুলে ধরবো, শুধু একটাই কথা,
সবারটা শুনুন, নিজের মতামত নিজে তৈরি করুন। সবারটা শুনে প্রভাবিত হবেন না, সবারটা শুনে মূল্যায়ন করুন, আমাদেরটাও শুনুন, কিন্তু নিজের মতামত নিজে গড়ে তুলুন। এবং অবশ্যই আমাদের কাজ যদি ভালো লাগে আমাদের কাজের পাশে থাকুন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন, অথবা ভিডিওর নিচে যে থ্যাঙ্কস অপশন রয়েছে সেই থ্যাঙ্কস অপশনে ক্লিক করে আমাদের পাশে দাঁড়াতে পারেন আর্থিক সাহায্যের মাধ্যমে। আমরা আপনাদেরই নুন খাই, আপনাদেরই গুণ গাই। পরের দিন অবশ্যই দেখা হবে নতুন একটি আলোচনা নিয়ে। আজকের এই পর্বেও আপনাদের মতামত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।